মধ্যে হাইড্রোলজিক্যাল সাইকেলটা কিভাবে ঘটে তার একটা আমাদের হয়ে গেছে। আজকে যেটা পড়বো এই হাইড্রোলজিক্যাল সাইকেলের টোটাল যে বিষয়টা ব্যালেন্স হচ্ছে কি করে, ওয়াটার ব্যালেন্স। পরীক্ষার সময় এটা আসার চান্স খুব বেশি থাকে যে জলের যে সমতা বা জলের যে জলচক্র যে সমতাটা রক্ষা করছে সেটা কিভাবে রক্ষা হচ্ছে। মানে এমন তো নয় যে জল কেউ বেশি নিচ্ছে জল কেউ কম নিচ্ছে, যদি এরকম হতো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। ধর আমি যদি একটা তুই টেক অ্যান এক্সাম্পল যদি ধরিস কোথায়, ধর মরু অঞ্চলের কথা ধরলি, তাহলে মরু অঞ্চলে কি হচ্ছে দেখবি যে পরিমাণ বাষ্পীভবন হচ্ছে সেখানে সেই পরিমাণ কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো সেখানে হচ্ছে। শুধু আমি যদি মরুভূমিটাকে ধরি বাষ্পীভবন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু সেইভাবে হচ্ছে না। তার ফলে কি সেখানে কিন্তু ওয়াটার একটা ডিফিসিট দেখা যাচ্ছে। অর্থাৎ রান আপ সাইকেলে বা তোর ওয়াটার সাইকেলে কিন্তু একটা সমস্যা আছে। কিন্তু যদি টোটাল ওয়ার্ল্ড ধরিস, টোটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সমাধান আছে। অর্থাৎ যে হাইড্রোলজিক্যাল সাইকেল আছে, হাইড্রোলজিক্যাল সাইকেল কিন্তু তোর টোটাল যেমন জল ও নিচ্ছে তেমন জল কিন্তু আবার দিয়েও দিচ্ছে। মানে অর্থাৎ আমি সমুদ্র থেকে জল যেমন বাষ্পীভূত হলো, মহাকাশে গেল, মানে বায়ুমণ্ডলে গেল, বায়ুমণ্ডল থেকে নিচের দিকে নামলো, দিয়ে আবার কিন্তু ও সেই আগের জায়গায় ফিরে যাচ্ছে। অতএব ওয়াটারটা ব্যালেন্স হচ্ছে। আজকে আমরা পড়বো এই ব্যালেন্সটা কিভাবে হচ্ছে এবং সত্যি কি ব্যালেন্স হচ্ছে তার একটা হিসেব আমরা করবো যে কিভাবে জিনিসটা হিসাবটা হয়। দেখ আগের দিন আমরা এটা পড়েছিলাম যে টোটাল যে ওয়াটার আছে, টোটাল ওয়াটারের পরিমাণ। আমি কি বলছিলাম আগের দিন যে পরের দিন আমরা পড়বো পরিমাণ ধরে ধরে, পরিমাণগত যে সমতা সেটা বোঝাতে গেলে তোকে বুঝতে হবে যে টোটাল পরিমাণ কত। মনে থাকবে কি করে যে না এটা আমার এত পরিমাণে গেছে, এটা আমার পরীক্ষা কিন্তু এটাই তো লিখতে হবে। যখন তুই লিখবি তখন তোকে ডেটা সময় ধরো হাইড্রোলজিক্যাল সাইকেল কাকে বলে, আজকে কোশ্চেন হাইড্রোলজিক্যাল সাইকেল কাকে বলে এবং হাইড্রোলজিক্যাল সাইকেলের গুরুত্ব দেওয়া হয়েছে। বললো যে হাইড্রোলজিক্যাল 3 নম্বর না কোশ্চেনটা ধর 4 দিল, দিয়ে বললো হাইড্রোলজিক্যাল সাইকেল কি সবিস্তারে ব্যাখ্যা করো। আমাকে তো এটা দেবে, তাহলে আমাকে তখন কি করতে হবে, তখন 3টে পার্টে কিন্তু ভাগ করে কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে লিখতে হবে। যে বায়ুমণ্ডলীয় পর্যায়, একটা ভূপৃষ্ঠীয় পর্যায়, একটা হচ্ছে মহাসাগরীয় পর্যায়, কোথায় তিনটে জলরাশিতে কিভাবে ব্যালেন্স হচ্ছে সেটা কিন্তু আমাকে হাইড্রোলজিক্যাল সাইকেল লিখতে হবে উইথ ওয়াটার ব্যালেন্স। দেখ টোটাল পৃথিবীতে যত ওয়াটার আছে তার পরিমাণটা মোটামুটি দিয়েছে যে 1.386 কিউবিক বিলিয়ন কিলোমিটার, মানে বিলিয়ন কিউবিক কিলোমিটার, কথাটা একটু উল্টো আছে। যা এই যে টোটাল ওয়াটারটা আছে, এই ওয়াটারটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সবার মধ্যে দেখ, ভালো করে দেখ। প্রথম হচ্ছে ওশান সি 1.338 বিলিয়ন কিউবিক কিলোমিটার, মানে অর্থাৎ আমরা আগেই জানি এই সংখ্যাটার সাথে পরিচিত আমরা। 96.5% হচ্ছে টোটাল ওশান এবং সি দিয়ে ম্যাক্সিমামটা নিয়ে রেখেছে। তাহলে 96.5 আমার তো 100 লাগবে, 100 তো লাগবে। দেখ তার মধ্যে আইস ক্যাপ গ্লেশিয়ার কত পার্সেন্ট, 1.76%, যেটার পরিমাণগত কত আছে দেখ 24.36। দেখ এগুলো ছিল বিলিয়নে, এবার চলে আসলো মিলিয়নে। দেখ পরিমাণ কিন্তু অনেক কমে গেল। এবার দেখ বাকি আছে কি গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার কত আসছে 1.69% টোটাল গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ। ভালো করে বুঝতে হবে 1.69% টোটাল গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ। এবার যদি তুই টোটাল সুপেয় জলের পরিমাণ হিসেবে ধরিস তাহলে কিন্তু 30.1% কিন্তু আসবে। টোটাল যদি সুপেয় জলের পরিমাণ 30.1%, কিন্তু টোটাল জলের রেসপেক্টে কিন্তু কত আছে 1.69% আছে। এবার দেখ লেক, রিভার, ওয়াটার, সয়েল দিয়ে টোটাল 0.5%। এবার যদি আমরা টোটালটাকে এইটাকে এক জায়গায় রেখে বাকিগুলোকে আমরা এই যে গ্রাউন্ড ওয়াটার দিয়ে এটাকে যদি এক করে দিই তাহলে টোটাল আসবে 2.51% মতো আসবে টোটাল। মানে এই 1.676, 1.69 আর 0.05%, এটা যদি মেলাস তাহলে টোটাল হবে 2.51% হবে টোটাল। এই 2.51% আর এই বাকি যে হিসাবটা, এই হিসাবটা দিয়ে মোটামুটি 100% জলের একটা হিসেব মোটামুটি আমরা পাচ্ছি যে আসছে, এইভাবে জলটা আসছে। কিন্তু জল তো শুধু আসলে হবে না, জলটাকে আমাকে ব্যালেন্সে করে দিতে হবে। তাহলে ব্যালেন্সটা হবে কি করে, দেখ এই ব্যালেন্স যে বিষয়টা, ওয়াটার ব্যালেন্সের যে বিষয়টা, ওয়াটার ব্যালেন্স বিষয়টাকে এইভাবে দেখানো হয়। P is equal to E plus S plus R। P মানে প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন মানে অধঃক্ষেপণ। কেননা জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে যখন ফিরে আসছে আমাকে সেই হিসাবটা, জলের হিসাবটা দিলে মিটে গেল যে কতটা পরিমাণ জল আসছে আর সেই জলটা কি সঠিকভাবে সব জায়গায় যাচ্ছে। আমাকে শুধু এইটুকু হিসাব দিলে মিটে গেল যে কিভাবে ব্যয় হচ্ছে জলটা। তাহলে আমাদের জলের মূল উৎস কি, অ্যাটমসফিয়ার থেকে। ম্যাক্সিমাম জলটা আমাদের কিন্তু অ্যাটমসফিয়ার থেকে আসে। দেখ এছাড়া জল থাকে কিন্তু অ্যাটমসফিয়ারে জলটা আসার পরেই সব যা ঘটনাগুলো সব জায়গায় জল পায় ওই অ্যাটমসফিয়ার থেকে জল আসার পরেই।
ঠিক আছে, কি বললাম? এবার দেখ প্রিসিপিটেশন বা অধঃক্ষেপণ, অধঃক্ষেপণের টাইপ আমরা জানি। অধঃক্ষেপণ বিভিন্ন রকম ভাবে হয়, কঠিন, তরল, যেভাবে যেভাবে খুশি হতে পারে, সেটা আমাদের কোনো ব্যাপার না। প্রিসিপিটেশন হিসাবে চলে যাচ্ছে। এবার দেখ প্রিসিপিটেশনের সাথে সাথে যখন টোটাল যে প্রিসিপিটেশন হচ্ছে, এই প্রিসিপিটেশনটা কোথায় কোথায় খরচা হচ্ছে। দেখ ই ফর এভাপোরেশন। এভাপোরেশন মানে কি? বৃষ্টিপাত পড়লো, বৃষ্টিটা হলো, বৃষ্টিপাত হওয়ার পরে কি হলো, দেখ মাটিতে পড়েছে বৃষ্টিপাত, তারপরে তোর হচ্ছে তুষারপাত, যেভাবে হোক না কেন, তাহলে সবার প্রথম যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসছে, কিছু জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে রয়ে গেল, কিছুটা গাছের মধ্যে বাধা পেলো। এই যে বাধা পেলো, ভালো করে বুঝবি, গাছের মধ্যে জল যখন পড়ছে, জল পড়ার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট মাটিতে যখন পড়ছে, তাহলে গাছের উপরে তো পড়ছে জল, তাহলে সেখানে তো কিছু জল আটকাচ্ছে নাকি? আটকাচ্ছে না? আটকাচ্ছে, দেখবি গাছের পাতা ভিজে থাকছে। তাহলে আমরা মনে করছি ও একটুখানি গাছের পাতা ভিজে যে কি হবে, এরকম ভাবে, কিন্তু ব্যাপারটা অতটা সোজা নয়। একটা গাছ যদি অতটুকুনি জল, সামান্য পরিমাণ জল, সারা পৃথিবীতে কত গাছ আছে তার গায়ের মধ্যে কত পরিমাণ জল আছে, বা তার হিসাবটা নিয়ে নেয়, সেটা হিসাবে এটাকে বলা হচ্ছে ইন্টার। শুধু তাই নয়, ওই জলটা পড়লো, জলটা যে পড়লো, জলটা পড়ার পরে গাছের মতন পড়লো, তারপরে মাটি, যে মাটিটা রয়েছে সেই মাটিতেও কিন্তু পুরোপুরি যাচ্ছে না, তার কারণ মাটির উপরে কিন্তু ঘাসের একটা লেয়ার থাকছে, সেখানেও কিন্তু বাধা পাচ্ছে। তাহলে এবার তুই ভাবছিস আমি একটা জায়গা দেখছি, সারা ওয়ার্ল্ডের ভাবে ঘাস মিলিয়ে নেয়, তাহলে সেখানে কত জল বাধা পাচ্ছে। এই যে বারবার বাধা পেলো, এই ঘটনাটাকে বলা হয় ইন্টারসেপশন স্টোরেজ। ইন্টারসেপশন মানে কি? আমি ইন্টারসেপ্ট করলাম, অর্থাৎ আমি তাকে বাধা প্রদান করলাম। এবারে গাছ খানিকটা জল নিয়ে নেবে ওইভাবে, তারপরে বৃষ্টির জলে তো হচ্ছে ঘাস খানিকটা নিয়ে নিল, এবার ওই জল বাধা পাওয়ার পরে কিন্তু একটা টাইম পরে রাখতে পারবে না, তখন কি হবে, ও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে ভৌমজল হিসেবে চলে যাবে। আমরা আসছি এই টপিকে। দেখ এইবার এই যেটা আমরা এই সাবসারফেস রানঅফের কথা বলছি, দেখ ই ফর এভাপোরেশন মানে প্রিসিপিটেশন আসার পরে গাছের মধ্যে যে জলটা পড়লো, সমুদ্রের মধ্যে যে জলটা গেল, নদী, খাল, বিল, খানা খন্দ, যেখানে যা জল আছে সেখান থেকে জল কিন্তু বাষ্পীভূত হচ্ছে, ইভেন গাছ থেকে বাষ্পীভূত হচ্ছে, প্লাস বাষ্পীয় প্রস্বেদন হচ্ছে। এখানে সার্বিক কথাটাকে একবারে বলে দিয়েছে যে বাষ্পভবন, বাষ্পীভবন, সব জায়গা থেকে বাষ্পীভবন হচ্ছে। তাহলে প্রিসিপিটেশনটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি করে? বাষ্পীভবন আকারে কিছুটা জল চলে যাচ্ছে উপরে গেল। দেখ সাবসারফেস রানঅফ, সাবসারফেস রানঅফ আর দেখ রানঅফ দুখানা দিয়েছে, একটা সাবসারফেস রানঅফ, একটা দেখতে পাই। আমি আগের দিনই বলেছিলাম একটা জিনিসকে আমি কি করবো, যখন আমি দেখবো কোন এক জায়গায় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে কি হলো, এর ওপর দিয়ে জলরাশিটাকে আমরা খুব সহজে দেখতে পাই, ওপর দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আমার চোখেই পড়ে, নদী দিয়ে পড়ছে, খাল দিয়ে, বিল দিয়ে, যেখান দিয়ে খুশি যাচ্ছে। কিন্তু মাটির নিচ দিয়ে কিন্তু যে যায়, সেটা কিন্তু ভূমির ঢাল অনুসারে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এইটাকে বলা হয় সাবসারফেস রানঅফ। অর্থাৎ এই টোটাল যে জলরাশি, এই টোটাল জলরাশি কিন্তু ব্যালেন্স করছে এরাই। একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রান অফ, আসছে একটাতে, এটাকে বলা হচ্ছে সাবসারফেস রানঅফ। সাবসারফেস রানঅফ, সাবসারফেস রানঅফ কেন বলা হচ্ছে? তার কারণ মাটির নিচ দিয়ে যাচ্ছে, মাটির নিচ দিয়ে এমনি যাবে না। ওই যে তার, এই জন্য আমি কথাটা কি বললাম, এই যে এখানে একটা গাছ আছে, বা এখানে ঘাস আছে, বা জমি আছে, এইখানে জল বাধা পেলো, জল খানিকটা স্টেবল হলো। একটা জায়গায় ভালো করে বুঝবি যে জল মাটিতে পড়ার পরে যদি পরিষ্কার জায়গা পায়, সেখানে কিন্তু বেশি ক্ষয় হবে। এবার দেখ যেখানে তোর হচ্ছে বাধা পেলো, তাহলে বাধা পেয়ে জলটা খানিকক্ষণ কিন্তু স্টেবল হলো। এবার যেখানে বাধা পায় না, সেখানে যদি ক্ষয়ের মাত্রা বেশি, যে র্যামাইন ক্ষয়, তোরা গেছিস যদিও বা দেখেছিস কিনা জানি না, কিন্তু ওরা দেখলে পরে খুব ভালো বুঝতে পারতি বিষয়টা, যে একই এরিয়া শান্তিনিকেতনে, সেখানে গাছে ভরপুর, আবার সেই এরিয়া থেকে খানিকটা এগিয়ে গিয়ে সেখানে গাছ না থাকার ফলে যে ঘটনাটা, গনমনি জায়গাটার নাম, সেই জায়গাটা যদি যেতি সেখানে গেলে পরে তুই বুঝতে পারতি গাছ না থাকার ফলে কি অবস্থাটা হয়েছে। যে মৃত্তিকা পরিলেখ, তুই জাস্ট পা দিবি, ঝুরঝুর করে মাটি ভেঙে পড়ে যাবে, জাস্ট পা দিবি, তোর দেখে মনে হবে কি মাটি মানে স্টেবল আছে, কিন্তু মাটি স্টেবল না, এরকম করে বাড়ি বানলে ভেঙে যাবে, দেখে মানে উঁচু হয়েছে। তাহলে ইভাপোরেশন, সাবসারফেস রানঅফ এবং রানঅফ। রানঅফ বলতে পৃষ্ঠ প্রবাহ, মনে রাখতে হবে ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে জলটা যাচ্ছে, নদী, খানা, খন্দর, বিল, পুকুর, যেভাবে যাচ্ছে। এবার এই যে জলটা রানঅফটা গেল আর এটা গেল, এই টোটাল যে ঘটনাটা, সেটাকে একটা সূত্র আকারে প্রকাশ করছে, P = E + S + R। এটা হচ্ছে টোটাল যে আমাদের ওয়াটার যে ব্যালেন্স, এই যতটা পরিমাণে জল আমার নিচে পড়ছে, ততটা জল কি আবার ফিরে যাচ্ছে? কিভাবে যাচ্ছে? খানিকটা এভাপোরেশন হিসেবে যাচ্ছে, খানিকটা রানঅফ হিসেবে যাচ্ছে, খানিকটা সাবসারফেস রানঅফ হয়ে গিয়ে সমুদ্রে গিয়ে আলটিমেটলি হচ্ছে, সমুদ্র থেকে আবার বাষ্পীভূত হচ্ছে, আবার সেই প্রসেস একই। অতএব এই ঘটনাটা কিন্তু এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখ
এটা নাই গেল। এবার তাহলে এই যে ব্যালেন্সটা কি করে হচ্ছে ভালো করে বুঝবি। টোটাল যে ব্যালেন্সটা এইবার হচ্ছে আমাদের আসল যে জায়গাটা, যে এই যে আমরা হিসাবটা দিলাম, এই হিসেবটা হচ্ছে আসল, যে কি করে পৃথিবীতে এই জলের সমতাটা বজায় রাখে। দেখ দুটো তিনটে পার্টে আমাদের এখানে বিষয়টা দেখতে হবে। কি দেখবো, দেখ টোটাল বায়ুমণ্ডলে দেখ টোটাল কত জল পরিমাণ রেখেছে। আমি এক জায়গা থেকে স্টার্ট করি। 5.77 লাখ ঘন কিউবিক কিলোমিটার ঘন। এবার দেখ দুটো পার্ট দেখবো আমরা, যে কোথায় কতটা ডিফিসিট হচ্ছে আর কোথায় কতটা এক্সেস হচ্ছে। আমরা জাস্ট এইটুকুনি করে নেবে। আমরা প্রথমে একটা পার্ট দেখবো। দেখ সমুদ্র থেকে কি পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছে, তার পরিমাণ দেখ লিখেছে 5.028। একদম পরিষ্কার যে সমুদ্র থেকে বাষ্পীভূত হচ্ছে 5.08। একই সাথে স্থলভাগ থেকেও বাষ্পীভূত হচ্ছে 0.742, মানে 1 লক্ষ ঘন কিলোমিটার, মানে ইউনিটটা একই আছে। এবার দেখ তাহলে এই দুটো হচ্ছে বাষ্পীভূত হচ্ছে মানে মাইনাস, দুই জায়গা থেকে মাইনাস হচ্ছে। যদি আমরা এটা পার্সেন্টেজ গত ভাবে দেখি তাহলে এটা মোর অর লেস 86%, আর এইটা হচ্ছে 14%। এই পার্সেন্টেজের হিসাবগুলো খালি খেয়াল রাখবি, তাহলে মনে থাকবে। দুটো পার্টে আমরা করলাম। প্রথম করলাম যে কতটা পরিমাণে বায়ুমণ্ডলে জল অ্যাটেন্ড রয়েছে, এটা একটা পার্ট। 2 নম্বর পার্ট দেখলাম সেই জলটা কারা কারা সাপ্লাই দিচ্ছে। 5.028 বাষ্পীভবন, 0.742। দেখ আমাদের কিন্তু উত্তর কিন্তু দেখ মিলে যাবে। 742 প্লাস 5.028 ইজ ইকুয়াল টু 5.77, তাই মিলে যাবে উত্তর হয়ে গেল। মানে এবার দেখ যখনই তোর এটা চলে গেল বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি ধরে রাখতে পারবে জলটাকে? না আমি রেখে দিলাম সারা জীবন, আর আমার দরকার নেই, এরকম কি হবে? এরকম কিন্তু ঘটনা ঘটবে না। তাহলে আমাকে কি করতে হবে? জলটাকে নামাতে হবে। এবার দেখ নামানোর সময় এটা কিরকম একটা অসাম্য তৈরি হচ্ছে। কেন? দেখ হিসেব কিন্তু মেলাতে হবে। এই যে 86% আর 14% যোগ করলে কত হয়? ভালো করে যোগ কর। 86 প্লাস 14 ইজ ইকুয়াল টু, তাহলে বায়ুমণ্ডলে কতটা জল যাচ্ছে? 100%। কোথা থেকে যাচ্ছে? সমুদ্র থেকে এবং স্থলভাগ থেকে। সে কিভাবে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে? নদী, নদ, খানা খন্দর, গাছপালা, আমাদের শরীর পিটিয়ে পিটিয়ে জল নিচ্ছে, যেভাবে খুশি নিচ্ছে, কিন্তু নিচ্ছে ঠিকই, বাষ্পীভবন হয়ে যাচ্ছে। এবার দেখ যখন ফেরত দিচ্ছে, ফেরত দেওয়ার ক্ষেত্রে একটা অসাম্য তৈরি হচ্ছে। কিরকম? দেখ মহাসাগরে যখন জল পড়ছে দিয়েছিল কতটা? 5.028। পেল কতটা? তাহলে কি বেশি পেলো কি কম পেলো? কম পেলো কি না? তাহলে কম যখন পেলো তাহলে এখানে কিন্তু মাইনাস হয়ে গেল। ভালো করে বুঝবি, এখানে কিন্তু মাইনাস হয়ে গেল। তাহলে আমাকে এটা প্লাস সমান সমান না দিলে তো সমুদ্র বলবে যে কি রে প্রতি বছর জল নিচ্ছিস, দিন নিয়ে চলে যাচ্ছে পাকিস্তানের মতো অবস্থা, যে মাল নিলে পরে আর ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। 10 টাকা ধার নিলে পরে বাংলাদেশ আর পাকিস্তান ভিখারির দেশ। ফ্যাক্ট এটা বলছি আমি। যে টাকা ধার নেয় ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যদি কোনো ঋণ নেয় এই দুটো দেশ, ওয়ার্ল্ড ব্যাংক জানে এরা পয়সা ফেরত দেবে না। এটা বেগার্স কান্ট্রি, লেখা আছে বেগার্স কান্ট্রি, ভিক্ষুকের দেশ, গ্রে লিস্টে মারা আছে, মানে পয়সা ফেরতই দেবে না। তাহলে এরা যখন আসলো, দেখ দিল অনেক টাকা, দিল অনেকটা, আর ফেরত পাওয়ার সময় পরিমাণে কম পাচ্ছে। না আমার একটু ঝামেলা আছে, অসুবিধা আছে, তোর কোনোদিন ঠিক হবে না, এটা হচ্ছে ব্যাপার। এইবার দেখ এটাকে ব্যালেন্স করতে হবে। তো দেখ এইবার ব্যালেন্স করার সময় এ কতটা দিয়েছিল যার সময়? 0.742। পেলো কতটা? 1.19%। দেখ তাহলে এ যতটা পেয়েছিল, যতটা দিয়েছিল তার থেকে বেশি পেল 1.19। তাহলে ও পেলো বেশি, পেলো বেশি। তাহলে এই যে এক্সেস পেলো, মুশকিল হচ্ছে তো রাখার জায়গা নেই। ও রাখার জায়গা হচ্ছে 0.742 আর পেলে হচ্ছে 1.19। তাহলে এখন করবেটা কি? দেখ রাখার জায়গা আছে, কিন্তু একটু পদ্ধতিগত ভাবে আছে। কিভাবে আছে ভালো করে বুঝবি। আমরা আগের যে স্লাইডটা, সেই স্লাইড সেটা কি দেখেছিলাম? দুটো রান আপ দেখেছিলাম। তো একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, এটাকে বলছে রান আপ আর এটাকে বলছে সাবসারফেস রান আপ। তাহলে আমরা উপরের যে প্রবাহটা, সেই প্রবাহটা দিয়ে তো দেখতে পাচ্ছি, কিন্তু নিচের যে প্রবাহটা, সেই প্রবাহটা কিন্তু দেখতে পাচ্ছি না। এবার দেখ এই হিসাবটা এরা মেলাবে। কিভাবে মেলাবে? ওই যে গাছে খানিকটা জল বাধা পেলো না, গাছে যতক্ষণ ধরে বাধা পেলো, মাটির কণাও কিন্তু জলটাকে খানিকক্ষণ ধরে রাখবে। সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততার ব্যাপার থাকে। ধর এখন শীতকাল, তো
এখন মাটি কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে, দেখবি বৃষ্টি হচ্ছে না, শুকনো হয়ে যাবে। এবার গরমকাল হলে এই শুকনোটার ব্যাপারটা কিন্তু একটা মারাত্মক দেখা যাবে, না শীতকালের পরে কিন্তু বর্ষাকাল চলে আসে না, ভালো করে খেয়াল করে দেখবি, এগুলো কিন্তু সব ব্যালেন্সের ব্যাপার। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাহলে বসন্তের পরে আবার গ্রীষ্ম। তাহলে হিসেব করে দেখ ব্যালেন্সটা কি করে করছে। এমন নয় যে শীত পড়ার পরে বৃষ্টি হয়ে গেল, এরকম ঘটনা ঘটছে না। তার মানে অর্থাৎ যে পরিমাণ জল আসছে তোকে জলের আগে ঘাটতি তৈরি করে নেবে, নিয়মই, পৃথিবীর নিয়মই তাই। আগে ঘাটতি তৈরি করে নাও। ঘাটতি তৈরি করা মানে কি? ঘাটতি তৈরি করার মানে তুমি এর মূল্যটা বোঝো। চাকরির কি ডিমান্ড, যতক্ষণ চাকরি না পাওয়া যাবে ততক্ষণই কিন্তু তার মূল্যটা বোঝা যাবে। যে চাকরি পেয়ে গেছে কিনা তাকে ভাই এ তো আমি তো পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই পাওয়ার যে আগের যে স্ট্রাগলটা, ওটাকে বলে ডেফিসিয়েন্সি, ঘাটতি। কতটা ঘাটতি, কতটা পরিশ্রম, এইটা হচ্ছে সেই জায়গাটা। এইখানে আমাকে বুঝতে হবে যে আমাকে যখন আমি এবার যখন পাবি তখন রিটার্ন গিফট বেশি পাবি, যে পরিমাণ খাটবি তার থেকে বেশি রেজাল্ট আসবে। মানে মজাটা কখন লাগে জানিস তো? মজার তখন এক সময় লাগে, সে তো সরকারি কর বেসরকারি কর যেভাবে চাকরি করিস না কেন, যখন মাসের একটা নির্দিষ্ট তারিখে টুকুস করে একটা এনইএফটির মেসেজ ঢুকবে, ওটাতেই মজা লাগে। খরচা তো তোর 10 দিনের মধ্যে খরচা হয়ে যাবে, সব পয়সা শেষ, সেটা আলাদা। কিন্তু প্রতি মাসেই তোর একটা নির্দিষ্ট টাইমে, সে তুই ডাক্তার হোক, তুই ইঞ্জিনিয়ার হোক, তুই ইসরোর গবেষণাগারে চাকরি করিস, তুই যাই করিস না কেন, নিচু থেকে উপরতলা পর্যন্ত একদিনে খুশি খুশি মাসের টুক করে একটা এনইএফটির মেসেজ ঢুকবে, ব্যাস দেখে মন টন চাঙ্গা, খাসির মাংস রেডি। তারপরে সারা মাস কি লবণ দিয়ে খাবে কিনা পরের ব্যাপার, ফ্যাক্ট এটা, এটাই ফ্যাক্ট। এবার দেখ তাহলে কি ঘটনা ঘটছে, রান আপ এবং সারফেস, ওর যতটা পরিমাণ জল আসলো, তাহলে কিছুটা অসম্পৃক্ত মাটি ছিল, ওই যে শীতকাল গরমকাল জন্য মাটি অসম্পৃক্ত ছিল। এবার যখনই বৃষ্টিটা হলো, তাহলে ওই খানিকক্ষণের জন্য জলটা রিটেন হলো, তাহলে মাটি কি হলো, আসলে সম্পৃক্ত হবে। তাহলে সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে কি হবে, ওভারফ্লো হবে। মানে আমার আর প্রয়োজন নেই, ভালো করে বুঝবি। ধর তুই একটা চাকরি পেয়ে গেছিস, একটা ভালোই অ্যামাউন্টে স্যালারি পাচ্ছিস, এবার তোর সামনে একটা চাকরির পরীক্ষা আসলো, থাকবে দেখি স্যালারিটা কত স্যালারি, তুই তো একটা পাচ্ছিস, ভালো মতো একটা অ্যামাউন্ট পাচ্ছিস না, টোটাল মিলিয়ে আমার এখানে মোটামুটি 10 বছর হয়ে গেছে, না গিয়ে লাভ হবে না, তুই কিন্তু ছেড়ে দিলি। আর তুই ভালো করে ভেবে দেখ, যখন তুই পাসনি, যখন তুই চাকরিটা পাসনি, তখন একটা ফর্মে যেন তুই কিরকম করেছিস, একদম নেই, চাহিদাই নেই। ডিমান্ডের উপর কাজ হয়। যখন খরার টাইম ছিল তখন তোর বিরাট ডিমান্ড ছিল, যা পাচ্ছিস তাই গিয়েছিস, তাই নাকি? এখন তুই চাকরি বাকরি পেয়ে গেছিস, এখন দেখবি না এই ফর্মটা ফিল আপ করবো না, হ্যাঁ করবো, যদি যা পাচ্ছে তার থেকে আরো 20-50 বেশি আসে তাহলে করবো। মানে তোর ডিমান্ডটা কোথায় বেড়ে গেছে। এবার দেখ এখানেও কিন্তু সেই ঘটনাটাই ঘটছে। তাহলে মাটি অসম্পৃক্ত ছিল, বৃষ্টি পড়েছে, বৃষ্টি কিন্তু জলটাকে মাটির টেনে নিয়েছে। তাহলে কতক্ষণ পর্যন্ত টানবে? ততক্ষণ পর্যন্ত টানবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মাটির স্তর সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হয়ে গেল, মাটির আর জল নেওয়ার কোনো ক্ষমতা আর ওর নেই, ও জল নিতে পারবে না, ও শেষ, লাস্ট ক্ষমতা। এইবারও কি করলো, বাকি যে জলটা কি করবে, জল পড়ার সঙ্গে সঙ্গে কি হলো, ওপর থেকে জল বেরিয়ে চলে যাচ্ছে। তো কেন বেরিয়ে চলে যাচ্ছে? শুধু ঢালের কারণে যাচ্ছে না, যতটা নেওয়ার দরকার নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার ক্ষমতা নেই, বেরিয়ে চলে যাচ্ছে। এবার যতটা নেওয়ার দরকার মানে কে নিল, দেখেন মাটি নিল, মাটি নিয়ে কোথায় পাঠাবে, মাটির নিচে পাঠাবে। এই যে নিচের দিকে পাঠাচ্ছে জলটাকে, এটাকে বলা হয় অনুশ্রবণ। কি বলা হচ্ছে? অনুশ্রবণ, বা ইংরেজিতে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। বাংলাদেশে গুলো যেভাবে করে ইনফিল্ট্রেশন, আসাম দিয়ে, ত্রিপুরা দিয়ে, পশ্চিমবঙ্গ দিয়ে ইনফিল্ট্রেট করা মানে কি, লুকিয়ে প্রবেশ করা, দেখতে পাবে না। মাটির নিচে জল যাচ্ছে দেখতে পাচ্ছি, তার কাটা কেটে কোন জায়গায় সুরঙ্গ আছে তার তলা দিয়ে, তারপরে এখানে 10,000 দেবে, ব্যাস ভারতীয় জন নাগরিক। এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে অনুশ্রবণ বা ইনফিল্ট্রেশন। এই অনুশ্রবণ প্রক্রিয়া অনেকগুলো ভাবে ভাগ হয়। এবার দেখ এই যে ভেতর দিকে গেল, তাহলে এই যখন ভেতর দিকে ঢুকলো, সেই জলটা ভেতর চলে গেল, চলে গিয়ে নিচ দিয়ে প্রবাহিত হয়ে আবার জায়গায় চলে গেল। তাহলে ঘটনা কি ঘটলো, এই যে অধক্ষেপণটা হচ্ছে, দেখ অধক্ষেপণের পরিমাণটা বেশি হলো। কেন পরিমাণটা বেশি হলো? তার কারণ ব্যালেন্স করার জায়গা আছে। ভালো করে একটু ভেবে দেখ, কি সুন্দর নেচার একটা সিস্টেম করে রেখেছে। এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম,
এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম। কিন্তু বদ্ধ প্রণালী মানে বুঝিস তো, বদ্ধ প্রণালী মানে কি? মানে মূল শব্দটা বল, মূল। এটা তো ঠিকই আছে, মূল শব্দ হচ্ছে এনার্জি ফ্লো। মূল প্রণালী তিনটে হয়, প্রণালী তিনটে হয়, একটা হচ্ছে ওপেন প্রণালী, একটা ক্লোজ প্রণালী মানে ক্লোজ সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, বিচ্ছিন্ন। ওপেন ওপেন সিস্টেম মানে কি, আমি নেচার থেকে যেমন শক্তি নেব, নেচারে কিন্তু শক্তি আবার ফেরত দিয়ে দেবো, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা প্রণালী কি বলছে, ক্লোজ সিস্টেম। ও বলছে আমি একবার নিয়ে চালু হয়ে যায়, আর কাউকে দেওয়ার কোনো ব্যাপার নেই, মানে জেনারেটরের মতো চালিয়ে দিলে একবার। তেল কিন্তু বাড়ি থেকে দিয়েছি, ভালো করে ভেবে দেখ, একটা উপাদান ভেতরে আছে, ওটা হচ্ছে ফুয়েল, এরকম করে দিয়ে চালিয়ে দিলি। এবার বলবে কাউকে দরকার নেই, ও একা একা চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত ট্যাঙ্কের মধ্যে থাকা তেল শেষ হচ্ছে। তাহলে তুমি আমাকে একবার স্টার্ট করে দাও, তুমি আমাকে একবার স্টার্ট করে দাও, আমি আমার ওই যে এনার্জিটা আমি নিয়েছি সেই এনার্জি ক্ষয় না হওয়া পর্যন্ত আমি চলতে থাকবো। এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম, তোমার আমার প্রয়োজন নাই, তোমার আমি দেবো না, তোমার থেকে আমি নেবো না, এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এবার তিন সিস্টেম মানে প্রণালী, প্রণালী বা সিস্টেমের তিনটে পার্ট থাকে। একটা বলা হচ্ছে ইনপুট, একটা বলা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে থ্রুপুট, একটা হচ্ছে আউটপুট। ইনপুট মানে যেখান থেকে এনার্জিটা আসছে, ইনপুট। এই যে মধ্যে যা খেলা হচ্ছে এটাকে বলে থ্রুপুট, আবার ঘুরে চলে যাচ্ছে আউটপুট। লাইট জ্বলছে, ফ্যান চলছে, যা তিনটে পার্ট থাকে। দেখ, কারেন্ট ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে, কার মাধ্যমে প্রবাহিত? তারের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, দিয়ে তারপরে ফ্যান চলছে, লাইট জ্বলছে। এই যে তাহলে ইনপুট, থ্রুপুট এবং আউটপুট। মানে মূল কথা হচ্ছে, মূল শব্দ হচ্ছে এনার্জি। এনার্জি কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এখানেও ঠিক তাই। দেখ, এটা একটা এই নর্মালি একটা যদি হাইড্রোলজিক্যাল সাইকেল দেখি, হাইড্রোলজিক্যাল সাইকেল নর্মালি একটি ক্লোজ সিস্টেম। কিন্তু যদি আমি নদী অববাহিকার হাইড্রোলজিক্যাল সাইকেল দেখি, তাহলে কিন্তু সেটা আবার ওপেন সিস্টেম। নদী অববাহিকার ছোট্ট জায়গা ক্ষেত্রে তাহলে কিন্তু সেটা ওপেন সিস্টেম হবে, যখন বড় ক্ষেত্রে দেবো তখন তাকে বলবো এটা কিন্তু ক্লোজ সিস্টেম। এবার দেখ, তাহলে এ বেশি পরিমাণ লাভ করেছে, তাহলে এ প্লাস হয়ে গেছে, আর এ মাইনাস হয়ে গেছে। এবার ভালো করে খেয়াল করে দেখ, আমি যদি বাই চান্স দেখতাম যে বাষ্পীভবন যতটা পরিমাণে হয়েছে মহাসাগরে তার থেকে বেশি পরিমাণ জল পড়েছে, তাহলে কিন্তু ঘটনা গন্ডগোল গড়বড় হয়ে যেত। কেন গড়বড় হতো? এর কিন্তু উল্টো দিকে ফ্লো হওয়ার জায়গা নেই। কেন কেন উল্টো দিকে ফ্লো হওয়ার জায়গা নেই? ভালো করে বুঝবি, যে বেস লেভেল বলে একটা টার্ম আছে, তাই না? কি আমি যতই চেষ্টা করি না কেন, আমার অবস্থা লাস্টে কোথায়? শ্মশান। ঠিক নয় কি? ভালো করে বুঝে দেখ, পঞ্চভূতের বিলীন আমাদের হতেই হবে। এই যে যা করছি মধ্যেখানে যে সময়টা কিনা, মধ্যেখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, আর কিছুই নয়। এটা যে আসল খেলা, মনে হয় আমাদের এটা করতেই হবে। খেলা উল্টো যাত্রা করতে পারবো না তো, মরে গিয়ে উল্টো দিকে উঠে গিয়ে আবার এরকম সম্ভব না। এই সাইকেল, এটা একটা সাইকেল, যে তুই গেলি বিলীন হয়ে গেলি, শেষ, তোর অস্তিত্ব নেই ছবিটা ছাড়া। দেখ এই ঘটনাটা মেলালো কি করে, দেখ এই যে এইখান থেকে তো উল্টো দিকে যাত্রা সম্ভব না, কারণ বেস লেভেল থেকে তুই কখনো উপরে উঠতে পারবি না, এটা নিয়ম। তার কারণ আমি উল্টো দিকে যাত্রা করতে পারবো না, আমাকে যাত্রা করতে হবে সোজা দিক থেকে। অর্থাৎ আমার জার্নি হচ্ছে এদিকে, উপর দিক থেকে নিচ দিকে আমার জার্নি। আমি কিন্তু কখনোই নিচ থেকে উপর দিকে উঠতে পারবো না, আমার নিচের দিকে নামতে সমচ্চ ধর্মের একটা ব্যাপার আছে। এবার দেখ, এই যে এক্সেস যে ওয়াটারটা এখানে পেলাম, ভালো করে কতটা এক্সেস ওয়াটার পেয়েছি দেখ, এইটাকে এই যে এইটাকে আর এইটাকে তুই মিলিয়ে দিলে দেখ, এই এক্সেস ওয়াটারের মানটা মিলে যাবে 0.44। দেখ, স্রোত প্রবাহ মানে এটা কি বলছে? সারফেস রান আপ, আর এটাকে বলছে সাবসারফেস রান আপ। ভালো করে বুঝবি, তাহলে সারফেস রান আপ হিসেবে কতটা পরিমাণ যাচ্ছে? 0.427। সাবসারফেস রান আপ হিসেবে কত যাচ্ছে দেখ? 0.021। এবার দেখ, যখনই এই দুটো উপর থেকে প্রবাহিত হয়ে চলে গেল সমুদ্রে, সমুদ্রের যেটুকুনি জলের মাত্রার অসুবিধা ছিল, 0.44 অসুবিধা ছিল, এটাকে 0.44টা এ সাপ্লাই করে দিল। সাপ্লাই করার পরে যে পরিমাণ জল সমুদ্রে এক্সিস্ট করতো সেটা কিন্তু চলে আসলো। এবার তাহলে এর পরিমাণ কত হলো দেখ, এই যে পরিমাণটা হলো, তাহলে অধঃক্ষেপণ হলো কত? গেছিল কত বললে পরিমাণ বললাম? 86%। ফিরে আসলো কত পরিমাণ জানিস? ফিরে এসছে 78%।
86% বাষ্পীভূত হয়েছে কিন্তু ফিরে এসছে 78%। আর এইখানে বাষ্পীভূত ছিল কত পরিমাণে? 14%, কিন্তু ফিরে আসলো কত পার্সেন্ট? 22%। তাহলে 14 থেকে 22 কত হয়? 8%। তাহলে এই 8%-এর একটা পরিমাণ জল আবার প্রবাহিত হয়ে গেল, এর যে টোটাল অ্যামাউন্টটা ব্যালেন্স হয়ে গেল, আবার পুনরায় সাইকেল আকারে চক্রটা চলতে আরম্ভ করলো। একদম সিম্পল হিসাব।